গঙ্গার তীরে কলকাতার উপকণ্ঠে একসময় দাঁড়িয়েছিল একটি ভাঙাচোরা নির্জন বাড়ি। চারিদিকে ঝোপঝাড়, নিস্তব্ধ পরিবেশ, আর লোকমুখে প্রচলিত ছিল ওই বাড়িতে নাকি ভূতের উপদ্রব আছে। সন্ধ্যার পর কেউ সেখানে যেত না, কিন্তু কে জানত সেই ভাঙা বাড়িটিই একদিন হয়ে উঠবে এক মহা পবিত্র তীর্থস্থান, আলমবাজার মঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস 1886 সালে দেহত্যাগ করার পর তার তরুণ সন্ন্যাসী শিষ্যরা যেন দিশেহারা হয়ে পড়লেন। তাদের হৃদয়ে তখন একটাই আগুন, ঠাকুরের আদর্শকে জীবনে রূপ দেওয়া। তাদের মধ্যে প্রধান ছিলেন স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ প্রমুখ। প্রথমে তারা বরানগরের একটি জীর্ণ বাড়িতে আশ্রয় নেন। সেটি ছিল প্রথম বরানগর মঠ। সেখানে অভাব ছিল, অনাহার ছিল, কিন্তু ছিল অসীম ভক্তি আর তপস্যা। কখনো ভাতের সঙ্গে শুধু নুন, কখনো সারাদিন উপবাস। তবু ঠাকুরের নাম গানে তাদের আনন্দের শেষ ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়ে। তখন একটি নতুন আশ্রয়ের খোঁজ শুরু হয়। অবশেষে 1892 সালে আলমবাজারে একটি বড় পুরনো বাড়ি পাওয়া গেল। বাড়িটি অনেকেই নিতে চাইত না, কারণ সেখানে নাকি দুই ব্যক্তি আত্মহত্যা করেছিলেন। তাই লোকেরা একে ভূতের বাড়ি বলতো। ভাড়াও ছিল কম। শিষ্যরা ভয় পেলেন না। তারা ভাবলেন, যেখানে ঠাকুরের নাম হবে সেখানে অশুভ শক্তি টিকতে পারে না। এইভাবেই প্রতিষ্ঠা হলো আলমবাজার মঠ। মঠে প্রবেশ করার দিনটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। ঠাকুরের ব্যবহৃত জিনিস, পাদুকা, কাপড়, পূজার সামগ্রী এবং তার পবিত্র অস্থিধাতুর কলস সব ভক্তিভরে নতুন মঠে নিয়ে আসা হলো। মনে হচ্ছিল যেন ঠাকুর নিজেই নতুন আশ্রমে প্রবেশ করছেন। আলমবাজার মঠের জীবন ছিল অত্যন্ত কঠোর। দিনের পর দিন জপ, ধ্যান, পূজা, শাস্ত্র আলোচনা চলত। অনেক সময় খাবার জুটত না, কিন্তু কারো মুখে অভিযোগ ছিল না। রাতে বড় হল ঘরে সবাই একসঙ্গে শুয়ে থাকতেন। কারো গায়ে একটি মাত্র চাদর, কারো আবার সেটুকুও নেই। তবু তাদের চোখে ছিল অদ্ভুত শান্তি। এই মঠেই পরে বিদেশ জয় করে ফিরে এলেন স্বামী বিবেকানন্দ। 1897 সালে যখন তিনি আমেরিকা থেকে ফিরে আসেন, তখন আলমবাজার মঠ যেন নতুন প্রাণ পেল। স্বামীজি তখন আর শুধু নরেন নন, তিনি হয়ে উঠেছেন বিশ্ববন্দিত সন্ন্যাসী। মঠে ফিরে তিনি ভাইদের বললেন, শুধু নিজের মুক্তি নয়, মানুষের সেবাও আমাদের ধর্ম। এই আলমবাজার মঠেই তিনি ভবিষ্যতের রামকৃষ্ণ মঠ ও মিশনের নিয়মকানুন তৈরি করেন। এখানেই তিনি প্রথম অনেক শিষ্যকে সন্ন্যাস দীক্ষা দেন এবং সংগঠিতভাবে মানব সেবার আদর্শ স্থাপন করেন। মঠে তখন প্রায়ই আসতেন গিরিশচন্দ্র ঘোষ, নাগ মহাশয়, গৌরীমা, গোপালের মা প্রমুখ ভক্তরা। কখনো গভীর রাতে ভজন হচ্ছে, কখনো ধ্যান, কখনো ঠাকুরের অলৌকিক কাহিনী নিয়ে আলোচনা। পুরো পরিবেশ যেন আধ্যাত্মিকতায় ভরে উঠেছিল। কিন্তু 1897 সালে এক ভয়াবহ ভূমিকম্পে মঠ বাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তখন বাধ্য হয়ে সন্ন্যাসীরা আলমবাজার ছেড়ে বেলুড়ের দিকে চলে যান। পরে সেই স্থানেই প্রতিষ্ঠিত হয় আজকের বিশ্ববিখ্যাত বেলুড় মঠ। তবু আলমবাজার মঠের গুরুত্ব কখনো কমেনি, কারণ এই স্থানেই রামকৃষ্ণ আন্দোলন সত্যিকারের সংগঠিত রূপ পেয়েছিল। এখানেই স্বামী বিবেকানন্দ তার বিশ্ব মানবতার স্বপ্নকে বাস্তব রূপ দিতে শুরু করেছিলেন। আজও আলমবাজার মঠের নাম শুনলে ভক্তদের মনে ভেসে ওঠে সেই ত্যাগ, দারিদ্র্য, ভক্তি আর আগুনের মতো তপস্যার দিনগুলি, যেখানে একদল তরুণ সন্ন্যাসী পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন।